নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শেখ হাসিনার আত্মীয়, সেই জন্য জাতীয় নাগরিক পার্টি, ইউনূসের উপদেষ্টারা এবং খোদ ইউনূস তাকে অপছন্দ করতেন। এবং ওয়াকার, ইউনূস যখন রাষ্ট্রপুঞ্জের অধিবেশনে যোগ দিতে 2024 সেপ্টেম্বর মাসে আমেরিকায় গেছেন, তখন রয়টার্সকে সাক্ষাৎকার দিয়ে ওয়াকার বলেছিলেন যে সর্বাধিক 18 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। তা প্রধান উপদেষ্টা হিসেবে ইউনূস আসুক, সেটাও ওয়াকার চাননি। ওয়াকার বলেছিলেন যে এই লোকটা তো দাগি, কনভিক্টেড, এরকম লোককে কেন উপদেষ্টা করা হচ্ছে। কিন্তু ছাত্রদের দাবির কাছে শেষ পর্যন্ত ওয়াকার ইউনূসকে মেনে নিতে বাধ্য হন। তারপর প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারেও নির্বাচন নিয়ে ওয়াকার অনেক কথা বলেছিলেন। রাওয়া কনভেনশন সেন্টারে গিয়ে বললেন যে তিনি মববাজি বরদাস্ত করবেন না, ইনক্লুসিভ ইলেকশন হতে হবে এবং যে সময়সীমা তিনি বলেছেন তার মধ্যেই নির্বাচন করতে হবে। তারপরে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলমকে ঢাকার উত্তরপাড়ায় ডেকে তাদের পিঠে হাত রেখে ওয়াকার নাকি বলেছিলেন যে রিফাইন্ড আওয়ামী লীগের প্রয়োজন আছে। তো তারপরে হাসনাত ফেসবুকে পোস্ট করে জানায় যে ওয়াকারুজ্জামান ভারতের নীল নকশা রূপায়িত করতে চাইছেন, তিনি রয়ের এজেন্ট। স্লোগান উঠল ওয়াকার না হাসনাত, হাসনাত হাসনাত। তারপরে আইএসপিআর বাংলাদেশের বিবৃতি দিয়ে কি বলল যে সার্জিস, হাসনাত এরা হচ্ছে সেনা প্রধানের সন্তান সম। সেনাপ্রধান এদেরকে খুব স্নেহ করেন, পিঠে হাতচাত রেখে অনেক কিছু বুঝিয়েছেন। হতেই পারে সেনাপ্রধান তো হাসনাত, সার্জিস, নাহিদের থেকে বয়সে দ্বিগুণেরও বেশি, তা বাবার মতো হতেই পারে, এসব অব্দি ঠিক ছিল। সেনাপ্রধান বিএনপির সঙ্গে ঘনিষ্ঠতা করেছেন, আবার তলায় তলায় ইউনূসের যে মুক্তিযুদ্ধ বিরোধী কার্যক্রম, যেভাবে মুজিবকে মুছে দেওয়ার চেষ্টা, তাকেও সমর্থন করছেন। জলজ্জান্ত প্রমাণ এই যে গোপালগঞ্জে 16 জুলাই যা ঘটল। জাতীয় নাগরিক পার্টি সেখানে একটা সমাবেশ ডেকেছিল, লোক হয়নি। ছবিতে দেখলাম চেয়ারটা আর ফাঁকা ছিল এবং তারা গেছিল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে। এই কাজে সহায়তা করেছিল করবার পরিকল্পনা করেছিল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি জামাত এবং বিএনপির একটা অংশ। কিন্তু গোপালগঞ্জ বলুন, টুঙ্গিপাড়া বলুন, এখনো শেখ হাসিনা বা আওয়ামী লীগের শক্ত ঘাঁটি। প্রতিরোধের মুখে পড়ে বীর পুঙ্গব ছাত্র নেতারা সেনাবাহিনীর আশ্রয়ে কামানের ভিতর ঢুকে এলাকা ছাড়তে বাধ্য হয়। তারপর বাংলাদেশের সেনাবাহিনী গুলি চালায়, 7 জন মারা যায়, অনেকে জখম। ছবিতে দেখা গেছে একজন গুলিবিদ্ধ তরুণকে সেনাবাহিনীর এক জওয়ান বুট দিয়ে নিপীড়ন করছে, ভারী বুট দিয়ে তার শরীরকে রক্তাক্ত করছে। যে সেনাপ্রধান 2024-এর 3রা আগস্ট কি বলেছিল, শেখ হাসিনা সরকারকে জানিয়ে দিয়েছিল যে ছাত্র জনতার উপর তারা বল প্রয়োগ করতে পারবে না। সেনা সরকারের পাশ থেকে সরে যাওয়ায় 5ই আগস্ট আওয়ামী লীগের সরকারের পতন হয় এবং শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দিয়ে ভারতে পাঠিয়ে দেন সেনাপ্রধান। তাহলে গোপালগঞ্জে যারা মুজিবের কবর ভাঙা রোকবার জন্য রাস্তায় নেমেছিলেন, তারা মুজিবের সমর্থক। শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নয়, সেখানে সাধারণ মানুষও ছিলেন। বঙ্গবন্ধুর সমাধি রক্ষায় যারা রাস্তায় নেমে এই গুন্ডা মব সন্ত্রাসী ছাত্রদের প্রতিহত করেছিলেন, তারা তো বাংলাদেশেরই নাগরিক, তারা তো বিদেশি নাগরিক নয়। তাদের উপর সেনাবাহিনী পরিকল্পিতভাবে বুক লক্ষ্য করে, মাথা লক্ষ্য করে গুলি চালিয়েছে, ছবি এসেছে। তাহলে দেশবাসীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেনাবাহিনী। সেনাবাহিনী বা সেনাপ্রধান নিজের গদি বাঁচাবার জন্য রাজাকারদের সঙ্গে হাত মিলিয়েছেন।
মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির সঙ্গে হাত মিলিয়েছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাটপার সুদখোর ইউনূসের সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ কামী জনতার উপর গুলি চালাচ্ছেন, দেশের মানুষকে খুন করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান। তাহলে ওয়াকার তো রাজাকার, তাহলে ওর পূর্বপুরুষরাও রাজাকার ছিল। আওয়ামী লীগ জমানায় নিজের আত্মপরিচয় গোপন রেখেছিল, এখন পরিস্থিতি অনুকূল হওয়ায় ওয়াকারুজ্জামানের আসল চেহারাটা সামনে চলে এলো। ও হচ্ছে রাজাকারদের উত্তরসূরি, ছদ্মবেশে ছিল। দেশের মানুষের উপর গুলি চালাচ্ছে সেনাবাহিনী। গোপালগঞ্জের মানুষ কেন প্রতিবাদ করেছিল? যে বঙ্গবন্ধুর সমাধি তারা ভাঙতে দেবে না, জীবন দিয়ে তারা রক্ষা করবে। আর বৈষম্য বিরোধী ছাত্ররা কি বলছে? যে মুজিববাদ নিপাত যাক, মুজিবের যা স্মারক যা স্মৃতিচিহ্ন আছে তারা তো বাংলাদেশ থেকে মুছে দেবে। ৩২ নম্বর ধানমন্ডিতে মুজিবের বাড়ি যখন ৪৮ ঘন্টা ধরে ভাঙা হলো, তখন সেনাবাহিনীর এক প্ল্যাটুন সেখানে গিয়েছিল। জনগণকে বুয়ো বুয়ো বলা, সেনাবাহিনী ল্যাস তুলে পালিয়ে যায়। পুলিশ সেনার উপস্থিতিতে ছাত্র জনতা ৩২ নম্বর ধানমন্ডি বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছিল। সেনাবাহিনীর নীরব দর্শক ছিল। এবারও গোপালগঞ্জে ছাত্র জনতা বা জাতীয় নাগরিক পার্টির উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর মাজারকে ধূলিসাৎ করে দেওয়া, কিন্তু গোপালগঞ্জের মানুষ তারা প্রতিরোধ করেছিলেন। তারা যদি প্রতিরোধ না করতেন, মেনে নিতেন, তাহলে এই ঘটনা ঘটত না। এবং প্রতিরোধ করায় সেনাবাহিনী মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর গুলি চালিয়েছে। সেনা ডিসিপ্লিন ফোর্স, সেনা প্রধান তাহলে রাজাকার, ওয়াকার হচ্ছে রাজাকার, প্রমাণিত হলো। ও যতই আস্ফালন করুক, যতই ইউনূসকে দেখে নেওয়ার কথা বলুক, আসলে হচ্ছে পাক্কা ধান্দাবাজ, পাক্কা ধান্দাবাজ। এখনো জঙ্গি জিহাদিদের মদদ দিচ্ছে। ও ইউনূসকে রসে বসে রাখতে চাইছে, বিএনপিকেও রসে বসে রাখতে চাইছে, যাতে ইউনূস যতক্ষণ আছে ততক্ষণ ওর গদি সুরক্ষিত থাকে। আবার কখনো নির্বাচন হলে, বিএনপি আসলে পরে বিএনপির আমলেও যাতে ও নিজে সুরক্ষিত থাকে, সেই জন্য মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপর ও গুলি চালাচ্ছে। বাংলাদেশের সেনাবাহিনী রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে যোগ দেয়, প্রচুর সংখ্যায় যোগ দেয়। ভালকার তুর্ক কি বলেছিলেন, রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, যে নিরস্ত্র দেশবাসীর উপর যেন সেনাবাহিনী গুলি না চালায়, সেজন্য ২৪শে জুলাইয়ে তিনি সতর্ক করেছিলেন। এই যে বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের মানুষের উপর গুলি চালালো ১৬ই জুলাই, এবার রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীতে তাদের স্থান হবে তো? এটাই প্রশ্ন। কিন্তু মূল বিষয়টা কি? বাংলাদেশ কার্যত সন্ত্রাসীদের দেশ, তোলাবাজদের দেশ, ধর্ষণকারীদের দেশ। বৃহৎ প্রতিবেশী হিসাবে আমাদের উদ্বেগ আছে, কারণ এই পরিস্থিতিতে জঙ্গিরা সুযোগ পায় জাল বিস্তার করার, বাংলাদেশের মাটিকে ব্যবহার করে ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজবে। যখন দেখবে এই অরাজকতা চলছে, মানুষ বিক্ষুব্ধ, সরকার ব্যর্থ, সেনাবাহিনীও জঙ্গি জিহাদিদের পক্ষে দাঁড়িয়ে গেছে, তখন তারা তো এই সুযোগ খুঁজবে। এটাই আমাদের উদ্বেগের বিষয়, আর কিচ্ছু না। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আমাদের কথা বলার কি আছে? কিন্তু ওই যে ৪,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত আছে, পশ্চিমবঙ্গের মানুষ আর বাংলাদেশের মানুষের ভাষা, খাদ্যাভ্যাস, সাংস্কৃতিক বিষয় মোটামুটি মোটের উপর এক।
সেখানে যদি জঙ্গিবাদের চাষাবাদ হয়, সেখানে যদি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কোণঠাসা হতে হতে একেবারে দেয়ালে পিঠ থেকে যায় তাদের, সেটা ভারতের পক্ষে চিন্তার, উদ্বেগের। এবং স্বয়ং সেনাপ্রধান যদি রাজাকারদের উত্তরসূরি হন, তাহলে তো জঙ্গি জেহাদিরা আইএসআই উৎসাহিত হবে। তখন তো তারা চেষ্টা করবে বাংলাদেশের মাটিকে ঘাঁটি করে ভারত বিরোধী ষড়যন্ত্র করতে, নাশকতার ছক কষতে। এবং সেই জঙ্গি জেহাদিদের যদি বাংলাদেশের সেনা সাহায্য করে, তাহলে তো সোনায় সোহাগা। রাজাকার ওয়াকারের 16 জুলাইয়ের নক্কারজনক ভূমিকা আমাদের এই সন্দেহকে আরো তীব্র করছে। সাউথ ব্লক নজর রাখছে, ভারতের সেনাবাহিনীও পরিস্থিতির উপর নজর রাখছে। আমরা একটা জিনিস পরিষ্কার করে দিয়েছি, এটা আমাদের ডক্ট্রিন। আমাদের দেশে কোনো সন্ত্রাসবাদী হামলা হলে সেই সন্ত্রাসবাদী হামলা যারা করলো তারা, এবং যে দেশের মাটি থেকে এই হামলা সংগঠিত হয়েছে সেই দেশও ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে বলে আমরা মনে করব। এবং কেউ যদি যুদ্ধ ঘোষণা করে আমাদের জন্মভূমির বিরুদ্ধে, আমরাও সমুচিত জবাব দেব। এটা যেন রাজাকার ওয়াকার এবং সুদি ইউনুস তার জঙ্গি সাথীরা মনে রাখে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.